3.3 হরর এফএম, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। সময় জীবনের সব থেকে বড় সত্য। এই সময়ের ওঠা পড়ায় কত সত্য উঠে আসে ওপরের সারিতে, আবার কত চিরতরই চাপা পড়ে যায় অজ্ঞানের অতলে। কেউ শত চেষ্টা করলেও খুঁজে পায় না সেই সত্য। আর যদি তা কোনো রাজবংশের ইতিহাস হয়, তবে তো কথাই নেই। পুরনো দিনের হারিয়ে যাওয়া ইতিহাস উঁকি দেয় প্রতিটা ফেলে আসা ইতিহাসের ছত্রে ছত্রে। আর কখনো কখনো সেই হারিয়ে যাওয়া ইতিহাসের কবরে লুকিয়ে থাকা সত্যকে টেনে দিনের আলোয় নিয়ে আসার দরকার হয়ে পড়ে। আর সেই রকমই এক দুঃসাধ্য কাজের দায়িত্ব নিয়েছে ক্রাইম ব্রাঞ্চের এক দুধে আইপিএস অফিসার অপরাজিতা। চলুন আমরাও ওর সাথে ঘুরে আসি সেই হারিয়ে যাওয়া ইতিহাসের পাতা থেকে। নমস্কার, 3.3 হরর এফএম থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন লেখক শিবাঙ্গনের গল্প প্রতাপগড়ের পিশাচিনী। লেখক স্নাতকোত্তর শেষ করে চাকরি জীবনে প্রবেশ করেন প্রায় 30 বছর আগে। তবে কলেজ জীবনের সেই হবি লেখালেখিটাকেই এখনো অবলম্বন করে রেখেছেন। মুদ্রিত বই সংকলন আর সব শেষে যুগের হাওয়ায় ডানা মেরে লেখা অডিও স্টোরির চ্যানেলেই শিবাঙ্গনকে বেশ পাওয়া যায়। 3.3 হরর এফএম থেকে আন্তরিক শুভকামনা রইল লেখক শিবাঙ্গনের জন্য। আপনারা শুনছেন প্রতাপগড়ের পিশাচিনী, কলমে শিবাঙ্গন, পাঠে সহেলি। দিনটা রবিবার, তাই সকালটা একটু রিল্যাক্স করে ব্যালকনিতে বসে গতকালকের পাওয়া নথিগুলো উল্টে পাল্টে দেখছিল অপরাজিতা। কালকে এই চিঠিগুলো হাতে পাওয়া থেকে চিঠিগুলো না পড়ে দেখা পর্যন্ত যেন তর সইছে না ওর। একটা ছোট নোটবুকে কয়েকটা প্রয়োজনীয় তথ্য অপরাজিতা লিখে রাখছিল, পরে কাজে আসবে বলে। আর সেটা করতে গিয়েই অপরাজিতার মনে এক রাশ প্রশ্নের জন্ম নেয়। এই তো যেমন সৌদামিনীর মৃত্যুর সময়কাল রাজপরিবারের নথিতে উল্লিখিত আছে 1934 সাল, তাহলে 1954 সালে মানে সৌদামিনীর মৃত্যুর ঠিক 20 বছর পর সৌদামিনী কিভাবে রাজপরিবারের তখনকার রাজা সূর্যকান্ত দেবের বিরুদ্ধে লোক সংগ্রহ করে বিদ্রোহ ঘোষণা করলেন, সেটাই বোঝা যাচ্ছে না। তবে অপরাজিতার মন বলছে এই তথ্যটি হয় সম্পূর্ণ নয়, নতুবা এখানে আরো এমন কিছু একটা ব্যাপার আছে যেটা ও এখনো জানতে পারেনি। আর সেটা জানতে না পারা পর্যন্ত ও কিছুতেই এই রহস্যের কিনারায় পৌঁছতে পারবে না। কারণ 1954 সালের এই সৌদামিনী রয়েছে এই রাজবাড়ির যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে। তাই প্রথম ওকে এটা নিশ্চিত হতে হবে, এই সৌদামিনী কি সেই আগের সৌদামিনী নাকি সম্পূর্ণ অন্য কেউ। অপরাজিতার মুখেই শুনে নি বাকিটা। দিরাজ থেকে আবার পুরনো চিঠিগুলো টেনে নিলাম, আরেকবার ভালো করে ফুটিয়ে পড়ে দেখতে হবে। কারণ আমার মন বলছে এই রহস্য সমাধানের কোনো না কোনো সূত্র আমি পাবই। তারপর পর চিঠিগুলোকে দিন হিসেবে সাজিয়ে নিলাম। 1954 সালের প্রথম চিঠিটা সূর্যকান্ত দেবকে পাঠানো হয়েছিল জানুয়ারি মাসের 13 তারিখ। তারপর আবার দ্বিতীয় চিঠি পাঠানো হয় 24 তারিখ। এই দুটো চিঠিতেই সৌদামিনী দেবী সূর্যকান্ত দেবকে অনুরোধ করেছেন ওনার ভাগের সম্পত্তি ওনাকে দিয়ে দেওয়ার জন্য। তারপর আবার উনি তৃতীয় চিঠি পাঠান মার্চ মাসের 18 তারিখ। সেখানে কিন্তু সৌদামিনী দেবী নিছক অনুরোধ ছেড়ে বেশ কড়া শব্দের প্রয়োগ করেছেন এবং চিঠিতে এই কথাও বলেছেন যদি সূর্যকান্ত দেব ওনাকে ওনার ভাগে সম্পত্তি না দেন, তবে উনি প্রজাদের নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং প্রজাদের সাহায্য নিয়ে
সূর্যকান্ত দেবকে সিংহাসনচ্যুত করে নিজেই প্রতাপগড় জমিদারির মহারানী হয়ে বসবেন। তারপরে ওর চিঠির আবার নভেম্বর মাসের 24 তারিখ, যেটা উনি লিখেছেন সূর্যকান্ত দেবের সন্তান চন্দ্রকান্ত দেবের উদ্দেশ্যে, কারণ তার মধ্যে সূর্যকান্ত দেবের অকাল প্রয়াণ হয়েছে আর তার পরবর্তীতে চন্দ্রকান্ত দেব সিংহাসনে বসেছেন। আর সেই চতুর্থ চিঠিতেও সৌদামণি ওর ভাগের সম্পত্তির দাবি করেছেন। আর এই চিঠি রাজবাড়িতে পৌঁছানোর ঠিক পরদিন চন্দ্রকান্ত দেবেরও জীবনে ঘনিয়ে আসে এক অশনি সংকেত। মৃত্যুর করাল গ্রাস কেড়ে নেয় চন্দ্রকান্ত দেবের জীবন। তবে মৃত্যুর ধরনটা ঠিক একরকম, ওর বাবা সূর্যকান্ত দেবের মতোই। সুউচ্চ অট্টালিকার দক্ষিণ পশ্চিম কোণের ছাদ থেকে নিচে পড়ে মারা যান চন্দ্রকান্ত দেব। ঠিক একই রকম ভাবে কয়েক মাস আগেই মারা গিয়েছিলেন সূর্যকান্ত, সেই একই জায়গা, ছাদের সেই একই কোণা থেকে। এই পর্যন্ত সমস্ত ব্যাপারটা বুঝে নেওয়ার পর অপরাজিতার মনে হয়, তবে কি এটা সত্যিই কোনো কাকতালীয় ঘটনা, নাকি কোনো পরিকল্পিত খুন? আর যদি সেটা কেউ করেও, তবে সে কি করে করবে? কোনো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব রাজবাড়ির এরকম বজ্রকঠিন প্রহরা পার করে ছাদে গিয়ে রাজামশাইকে হত্যা করা? নাকি সেখানেও রয়েছে আরও একটা কোনো রহস্য? পুরনো চিঠিগুলো ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে উঠে পড়ে অপরাজিতা। ওর মা জলখাবার রেডি করে নিচে থেকে বেল বাজাচ্ছেন। খেতে যেতে দেরি হলে মা আবার রাগারাগি করতে পারেন, তাই আপাতত ফাইল বন্ধ করে একতলায় নেমে আসার কথাই ঠিক করে অপরাজিতা। আসলে বাবা ভারতীয় সেনায় থাকাকালীন নিজের জীবনের মূল মন্ত্র করে নিয়েছিলেন নিয়মানুবর্তিতা, আর বাড়িতেও বাবার দেখা দেখে মা সেই নিয়মে মেনে চলে এসেছেন। অপরাজিতার তো মনে হয় মা বোধ হয় ওর বাবার থেকেও বেশি কড়া। তবে ও যখন নিজে আইপিএস এর জন্য প্রস্তুতি নিতে থাকে, তখন বুঝতে পেরেছিল দৈনন্দিন ব্যবহারিক জীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা কতটা। তাই প্রথম একটু রাগ হলেও এখন ও আর কিছু বলে না। দৌতণ্ড প্রতাপ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অপরাজিতা বাড়িতে ওর মায়ের অত্যন্ত বাধ্য হয়ে থাকে, যাতে অন্তত মা ওর কোনো ব্যবহারে রেগে না যান। তাই প্রথমবার মায়ের ডাক শোনার সঙ্গে সঙ্গেই অপরাজিতা সাড়া দেয়, আসছি মা, জাস্ট 2 মিনিট। নিচে এসে অপরাজিতা দেখে ডাইনিং টেবিলে জল খাবার সাজানো, ওর ফেভারিট লুচি, আলুর দম আর বেগুন ভাজা। জলখাবারের আয়োজন দেখেই মনটা নেচে ওঠে অপরাজিতার। ও মাকে যতই ভয় ভক্তি করুক, ওর মনের সব কথা ওর মাকে বলা চাই। আর ওর মা পারমিতা ওর প্রতিটা কথা খুঁটিয়ে খুঁটিয়ে শুনলেও কোনো উত্তর করেন না। তবে উত্তর না করতে পারাটা ওনার ব্যক্তিগত ইচ্ছা নয়, শারীরিক প্রতিবন্ধকতা। পারমিতা ছোট থেকেই কথা বলতে পারেন না, তবে হাতের ইশারায় ওর মনের সমস্ত কথা উনি অপরিচিতাকে বোঝাতে পারেন। আর বাবা মারা যাওয়ার পর থেকে এভাবেই চলে মার মেয়ের সুখের সংসার। জানো মা, কালকে চন্দননগর থানায় একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা কোত্থেকে জানি এসে হাজির। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় বয়স 90 বছরের কম নয়, তবে দারিদ্রতার কারণে শরীরে আরও অনেক বেশি ভেঙে গেছে। প্রায় কঙ্কালসার চেহারা, চোখগুলো কোটরে বসা, আর গায়ের রং একদম ফ্যাকাশে সাদা। দেখেই বুঝতে পারি ওনার চামড়ায় শীতই হয়েছে, আর তার মাঝেও যতটুকু ওনার চামড়ার অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে সেটাও বেশ ফর্সা। তবে জানো তো, আমার কেন জানি না মনে হলো ওনার শরীরে প্রায় রক্ত নেই, প্রায় ধুঁকছিলেন। একটা বেঞ্চে বসতে দিলে ঠিকমতো বসতেও পারছিলেন না, মাথা এলিয়ে সেই বেঞ্চেই শুয়ে পড়ছেন। উনি কী কারণে থানায় এসেছেন সেটা শোনার আগে
ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওনাকে প্রাথমিক পরীক্ষা করানো হয়। তাতে ভাঙা ভাঙা উনি যেটুকু বলতে পারলেন সেটা শুনে বুঝতে পারি উনি বেশ কিছুদিন কিছুই খাননি। সম্পূর্ণ অনাহারে থাকতে থাকতে ওনার শরীরে প্রাণশক্তি প্রায় কিছুই অবশিষ্ট নেই বললেই চলে। বেশ জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন সেই বেঞ্চে শুয়ে। তারপর ওনাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিলে উনি সেগুলো যেভাবে গোগ্রাসে খেতে লাগলেন, দেখে আমার মনে হলো উনি যেন ঠিক মানুষ নয়, যেন কেন পিশাচ বহুদিন পরে কিছু খেতে পেয়েছে। কোনো মানুষ এত অপরিষ্কার করে এত বড় বড় খাবলা দিয়ে কি করে খাবে আমি বুঝতে পারছিলাম না। পরে অদিতির কথা থেকে খেয়াল হলো ওনার মধ্যে পুঞ্জীভূত ক্ষুধা হয়তো ওনার বাহ্যিক শালীনতাবোধটাকেও গ্রাস করেছে। তাই আমরা যেটা ভাবছিলাম অপরিষ্কার অসভ্যের মতো খাওয়া দাওয়া, উনি সেদিকে বিন্দু মাত্র মনোনিবেশ করেননি। চরম ক্ষুধার তাড়না থেকে উনি ওইভাবে ভাত ডাল খাচ্ছিলেন। যাই হোক, প্রথমে তো আমরা সকলেই ভেবেছিলাম উনি এসেছেন হয়তো আশ্রয়ের খোঁজে। এখন তো এরকম আকছার হচ্ছে জানো তো, ছেলে মেয়েদের অনেক কষ্ট করে বড় করার পরেতেও তারা বৃদ্ধ বাবা মাকে না দেখে রাস্তায় বের করে দিচ্ছে। আমরা সকলেই ভেবেছিলাম এটাও হয়তো সেরকমই কোনো ঘটনা। এই বৃদ্ধা ছেলে মেয়ে কিংবা অন্য কোনো আত্মীয় হয়তো ওনাকে বাড়িতে না রেখে রাস্তায় বের করে দিয়েছেন, আর তাই উনি থানায় এসেছেন আশ্রয় চাইতে। যাই হোক, সকালটা এভাবেই গেল। দুপুরবেলা খেয়াল করে দেখলাম উনি ওই বেঞ্চে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। উনি এমন হাঁ করে শ্বাস নিচ্ছিলেন, জানো তো মা, আমার ওনাকে দেখে বেশ মায়াই লাগছিল। তবে বিকেল হলে ওনাকে দেখে মনে হলো উনি সকালের থেকে সামান্য সুস্থ বোধ করছেন। অপরাজিতার কথা বলার ফাঁকে ফাঁকেই ওর মা ঘরের টুকটাক জিনিসগুলো গুছিয়ে নিতে থাকেন, আর সেটা দেখেই অপরাজিতা একটু আদরে স্বরে প্রতিবাদ করে ওঠে। ও মা, সারাদিন কি এত কাজ করছো? সারা সপ্তাহ তো কাজ করো, আজ তো রবিবার, আমারও ছুটি। তাহলে আর এত কাজ না করে একটু বসো না, তোমাকে যে কথাটা বলছি সেটা শোনো। পারমিতা দেবী আর কি করেন, তাই বিকেলবেলা ঘুগনির মটরগুলো নিয়ে এসে সামনের চেয়ারে বসেন। আর মৃদু হেসে অপরাজিতার চোখের দিকে তাকিয়ে ইঙ্গিত করেন ও যেন ওর কথা বলে যায়, উনি শুনছেন। আর মায়ের সেই ইঙ্গিত পেয়ে অপরাজিতা দ্বিগুণ উৎসাহে আবার বলতে শুরু করে, জানো তো মা, বিকেলবেলা কথা বলার মতো জায়গায় আসার পর সে বৃদ্ধা মহিলা যা বলেন তা শুনে আমি তো একেবারে থ হয়ে যায়। ওনার কথা খুব যে স্পষ্ট তা নয়, তবে তার থেকেও যতটুকু বুঝতে পারি সেটা শুনে আমি বুঝতে পারি যে এই বৃদ্ধা ভদ্র মহিলাকে আমি এতক্ষণ ভুল বুঝেছিলাম। ইনি কোনো পরিবার পরিত্যক্তা গৃহবধূ নন, উনি আমার কাছে এসেছেন সুবিচারের আশায়। জানো মা, ওই বৃদ্ধা ভদ্র মহিলা আমাকে বলেন উনি নাকি প্রতাপগড়ের রাজবাড়ি থেকে আসছেন, আর উনি নাকি ওখানকার একমাত্র জীবিত উত্তরাধিকারী। অপরাজিতার মুখে প্রতাপগড় রাজবাড়ি কথাটা শুনে এবার বেশ আগ্রহ পান ওর মা পারমিতা দেবী। তার কারণ প্রতাপগড় রাজবাড়ি আর সেই রাজবাড়ির ভিতরে জমে থাকা পারিবারিক হিংসার ইতিহাস কম বেশি সকলেই জানেন, কিন্তু সেই রাজবাড়িতে যে এখনো কোনো জীবিত উত্তরাধিকারী আছে সে কথা সত্যিই কেউ জানত না। আর ওনার আগ্রহ দেখে অপরাজিতা বলে ওঠে, জানো তো মা, সে বৃদ্ধা ভদ্রমহিলা বলেন উনি নাকি ওই প্রতাপগড় রাজবাড়িতে এতদিন একাই থাকতেন। সম্পূর্ণ রাজবাড়ি এখন ভেঙে পড়ে প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেলেও তার ভেতরে নাকি দু একটা ঘর এখনো থাকার উপযোগী আছে, সেখানেই তিনি থাকতেন। তো সব থেকে বড় মজার কথা কি জানো, উনি আমার কাছে চাইতে এসেছেন এমন একটা জিনিস যেটা দেওয়ার কোনো অধিকার আমার নেই। উনি আমার কাছে চাইতে এসেছেন স্বীকৃতি। উনি বলেন রাজবংশের উত্তরাধিকারদের পরের পর প্রজন্মকে উনি চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছেন। প্রথমে সূর্যকান্ত দেব, তারপর তার ছেলে চন্দ্রকান্ত দেব, তারপরে তার ছেলে শেখরকান্ত,
আর ছেলে বিমলাকান্ত আর মেয়ে বিমলা সুন্দরী। এইভাবে পরপর। ওনার কথা অনুসারে সূর্যকান্ত দেবের পুত্র এবং পৌত্ররা রাজবংশের অধিকার নিজেদের কক্ষিগত করে রেখেছিলেন, কিন্তু পাশাপাশি ওই ভদ্রমহিলা নিজে এবং তার মা ওই প্রতাপগড় গ্রামে থাকলেও একবারের জন্য ওরাও যে সেই পরিবারের অংশ সেই স্বীকৃতি দেননি। এবার তুমি জিজ্ঞাসা করো, এই ভদ্রমহিলা বা ওনার মা এই পরিবারের সঙ্গে কিভাবে যুক্ত? অপরাজিতার কথা শুনে হেসে ফেলেন পারমিতা। ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটিয়ে বুঝিয়ে দেন, অপরাজিতা যখন বলবে বলে মনস্থ করেই ফেলেছে, তখন শুধু শুধু উনি প্রশ্ন করে নিজের শক্তিক্ষয় কেন করবেন? অপরাজিতা যে ব্যাপারটা খেয়াল করে না তা নয়, তবে ও সে ব্যাপারে আর বেশি কথা না বাড়িয়ে আসল কথা বলতে থাকে। ওই বৃদ্ধা ভদ্রমহিলা নিজের নাম কি বললেন জানো? বিন্দু। আর ওনার মায়ের নাম সৌদামিনী। এই সৌদামিনী ছিলেন রাজপরিবারের একজন দাসী মাত্র। সে সময় রাজপরিবারের সিংহাসনে বসে সূর্যকান্তদেব। সূর্যকান্তদেবরা দুই ভাই। ওর জ্যেষ্ঠ ভ্রাতা ইন্দ্রকান্তদেব জমিদারের কাজকর্ম থেকে এই ইন্দ্রকান্তদেব চিরকালই একটা দূরত্ব বজায় রাখতেন। প্রজা শাসন যে ওনার দ্বারা হবে না, সেটা ওনার বাবা শ্রীযুক্ত প্রলয়কান্তদেব বুঝতে পেরে ওনার জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রকান্তদেবকে সিংহাসনের অধিকার থেকে বঞ্চিত করে কনিষ্ঠ পুত্র সূর্যকান্তদেবকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করে যান। এতে ইন্দ্রকান্তদেব ক্ষুব্ধ হবার পরিবর্তে যথেষ্ট খুশিই হয়েছিলেন, কারণ এর ফলে জমিদারের কাজকর্ম থেকে দূরে থেকে উনি ওনার যে শখ দেশি বিদেশি সাহিত্য চর্চা তাতে মনোনিবেশ করতে পারবেন। আর ইন্দ্রকান্তদেব ব্যাপারটা মন থেকে মেনে নেওয়ায় রাজ পরিবারের ভিতর কোথাও কোনো অসুবিধা হয়নি। এইভাবেই চলছিল। কিন্তু প্রায় বছর 20-22 পর ইন্দ্রকান্তদেব যখন তার লন্ডন সফর থেকে ফিরে আসেন, তখন ওনাদের পরিবারে একটা নতুন বিপত্তির উদয় হয়। সেই সময় তিনি অত্যন্ত অসুস্থ। দীর্ঘদিনের জাহাজে ভ্রমণ করার কারণে ওনার শরীর তখন বেশ ভেঙে পড়েছে। আর ঠিক তখনই এই ইন্দ্রকান্তদেবের দেখভাল করার জন্য তৎকালীন জমিদার সূর্যকান্তদেব নিয়োগ করেন এই সৌদামিনীকে। সৌদামিনীকে প্রাথমিকভাবে বলা হয়, ইন্দ্রকান্তদেবকে সবসময় পরিচর্যা করতে হবে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত, কারণ রাজবৈদ্য ইন্দ্রকান্তদেবকে পর্যবেক্ষণ করে জানিয়েছিলেন উনি আর বেশি দিন বাঁচবেন না। এমনই এক মারাত্মক ক্ষয় রোগ দানা বেঁধেছে ওনার শরীরে। তো সেই মতোই ঠিক হয় ইন্দ্রকান্তদেবের জন্য একটি সম্পূর্ণ পৃথক বাগান বাড়ি নির্মাণ করা হয়, যাতে করে ওনার থেকে সংক্রামক ব্যাধি রাজবাড়ির অন্য কোনো সদস্যের শরীরে না ছড়িয়ে পড়ে। আর সেখানে ইন্দ্রকান্তদেবের সঙ্গে পাঠানো হয় সৌদামিনীকে বার্ষিক 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে। প্রকৃতপক্ষে সেটা ছিল সৌদামিনীর জন্য কারাবাস, কারণ ইন্দ্রকান্তদেবের থেকে ওর শরীরেও সেই ভয়ঙ্কর সংক্রামক রোগ ডানা বাঁধতে পারে এই আশঙ্কায় ওকে নির্দেশ দেওয়া হয় সৌদামিনী ও তারপর থেকে কোনোদিন আর ওই বাগান বাড়ির বাইরে বেরোতে পারবে না। কিন্তু এতে ফল হয় বিপরীত। সেবা শুশ্রূষা এবং পরিচর্যায় ইন্দ্রকান্তদেব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন। আর বেশ খানিকটা সুস্থ হয়ে যাবার পর ইন্দ্রকান্ত আর সৌদামিনী স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে চাইলেও সূর্যকান্তদেব তা হতে দেননি, কারণ ওনার বদ্ধমূল ধারণা ছিল ইন্দ্রকান্ত সেই মারণ ক্ষয় রোগ কখনোই নিরাময় হতে পারে না। তাই তিনি কোনোভাবেই ওদের অনুনয় গ্রহণ করেননি, বরং সশস্ত্র লেঠেলদের সাহায্যে ওদেরকে বাধ্য করেন ওই বাগান বাড়িতে বন্দী হয়ে থাকতে। কিন্তু এই পরিস্থিতিটাও দ্রুত বদলে যায়, মূলত দুটো কারণে। এক, ততদিনে ইন্দ্রকান্তদেবের ঔরসে সৌদামিনী জন্ম দিয়েছে এক ছোট্ট ফুটফুটে মেয়ের। আর দ্বিতীয়ত, রাজবংশের থেকে প্রত্যাখ্যাত ওই বাগান বাড়িটি ততদিনে হয়ে উঠেছে আমাদের বাংলার সশস্ত্র স্বদেশী আন্দোলনের
একটা গোপন ডেরা। ততদিনে অনেকেই কানাঘুষো করতে শুরু করেছেন ইন্দ্রকান্ত দেবের শুধুমাত্র সাহিত্যপ্রীতির জন্য বিদেশ ভ্রমণ ছিল ছলনা মাত্র। আসলে উনি বিদেশে গিয়ে শিখে এসেছিলেন বন্দুক তৈরি করার নতুন কৌশল। দেশে ফিরে শারীরিক কারণে উনি কিছুদিন পিছিয়ে পড়লেও ক্রমে সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে যোগ দিয়েছেন স্বদেশী সশস্ত্র আন্দোলনে। প্রতিদিন রাতের অন্ধকারে উনি তৈরি করেছেন শত শত সশস্ত্র প্রশিক্ষিত বিপ্লবী। আর সেই কারণেই ইংরেজ শাসনের ভিত প্রায় নড়িয়ে দিয়েছেন প্রতাপগড়ের উপেক্ষিত জমিদার ইন্দ্রকান্ত দেব। লাট বাহাদুর সাহেবের কাছ থেকে খবর আসে জমিদার সূর্যকান্ত দেবের কাছে, যে করেই হোক এই স্বদেশী আন্দোলনকে প্রশমিত করতে হলে হত্যা করতে হবে ইন্দ্রকান্ত দেবকে। তারপর একদিন রাতের অন্ধকারে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে সেই বাগান বাড়ি। সূর্যকান্তের অনুগত মিঠেলরা বাগান বাড়ির চারিদিক থেকে ঘিরে ফেলে তাতে আগুন লাগিয়ে দেয় জমিদারের নির্দেশ মতো। তাতে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ইন্দ্রকান্ত দেব। জানো মা, সে বৃদ্ধা ভদ্রমহিলা যখন এইসব কথাগুলো বলছিলেন তখন ওনার চোখ দুটো ছলছল করছিল। কথাগুলো বলতে গিয়ে ওনার গলা ধরে আসছিল। উনি বললেন, কোনো রকমে সেই স্বদেশী বিপ্লবীদের সাহায্যে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে বিন্দু বাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছিল। আর ও যখন বের হয়ে এসে দূরে জঙ্গল থেকে বাড়িটার দিকে তাকিয়ে দেখে তখন সেটা দাও দাও করে জ্বলছিল। আর সেই লাঠিয়ালদের দল সেই বাড়ি ঘিরে উল্লাস করছিল। ভদ্রমহিলা যখন বলছিলেন তখন ওনার কথা শুনে আমারও রোম শিহরিত হয়ে উঠছিল। ভাবো, কি নৃশংস কাণ্ড সেদিন ঘটেছিল। পারমিতা অপরিচিতের কথা শুনে বেশ বিমর্ষ হয়ে পড়ে। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়তেই হাতের ইশারা করলে অপরাজিতা বুঝতে পারে ওর মা সৌদামিনীর কথা জানতে চাইছে। ওর মা যে ওর গল্পটা খুব মন দিয়ে শুনছে এটা তারই প্রমাণ। কারণ সত্যি সেদিনে সে অগ্নিকাণ্ডে সৌদামিনীর কি হয়েছিল সে কথাও নিজেও জানে না। সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন সেই রাতের পর থেকে নাকি ওর মা সৌদামিনীকে কেউ আর কোনোদিন দেখেনি। তার পরের দিন ছোট্ট বিন্দুর কাছে খবর পৌঁছয় বাগান বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওর বাবা ইন্দ্রকান্ত দেবের দগ্ধ মৃতদেহ আবিষ্কার হলেও মা সৌদামিনীর কোনো খোঁজ পাওয়া যায়নি। জানো তো মা, ওই বৃদ্ধা মহিলা বারবার করে আমাকে একবারের জন্য হলেও প্রতাপগড়ের রাজবাড়িতে যেতে বলছিলেন। উনি বলছিলেন আমি যদি একবার ওখানে যাই তবে নাকি অনেক রহস্য সমাধান করা সম্ভব হবে। আর ওই বৃদ্ধা যে ওই বংশে রক্ত বহন করছেন সেটাও নাকি প্রমাণ হবে। আমি ওনার বলা কথাগুলো সেভাবে বুঝতে পারছিলাম না। প্রাথমিকভাবে মনে হয়েছিল উনি বয়সের ভারে হয়তো উল্টোপাল্টা কথা বলছেন, তাই সেভাবে পাত্তা দিইনি। তবে একেবারে শেষ বেলায় উনি একটা কথা বললেন যার কোনো অর্থ আমি বুঝতে পারলাম না, অথচ সেটা যে কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক কথা সেটা তো মনে হলো না। অপরাজিতার শেষ কথাটি শুনে ওর মায়ের ভুরু কুঁচকে ওঠে। অপরাজিতা বুঝতে পারে ওর মা ধীরে ধীরে ব্যাপারটার প্রতি সন্দিহান হয়ে উঠছেন, তাই ও আর দেরি না করে বলতে থাকে। সে বৃদ্ধা ভদ্রমহিলার কথা যতটুকু বুঝতে পারি তাতে মনে হলো উনি বলতে চাইছেন কোনো বিশেষ কারোর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে, এবার নাকি তার ফিরে যাবার সময়। কিন্তু সেই কাজের একটা ছোট্ট অংশ বাকি থেকে যাওয়ায় উনি নাকি তার নিজের বাড়িতে ফিরে যেতে পারছেন না। আর সেই কারণেই ওই বিন্দু নামের বৃদ্ধা ভদ্রমহিলা আমাকে প্রতাপগড় যাওয়ার অনুরোধ করেন। আচ্ছা মা, তুমি বলো, আমার কি ব্যাপারে প্রতাপগড়ে যাওয়াটা ঠিক হবে? সম্পূর্ণ ঘটনাটার মধ্যে এই প্রথমবার অপরাজিতার মায়ের মনে একটা আশঙ্কার আভাস বুঝতে পারে। আপনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে উনি কোথায় কিছু একটা অশুভ ইঙ্গিত পেয়েছেন। আজ থেকে বছর 70-75 আগে গ্রাম বাংলার নানা জমিদারির কাজে এরকম যে কত নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার কোনো লিখিত হদিশ নেই।
ভারতবাসীদের দেশমাতৃকাকে ইংরেজদের পরাধীনতার থেকে মুক্ত করতে বিপ্লবীদের সব থেকে বড় শত্রু ছিলেন এই ভারতীয়রাই, যারা কিছু সংকীর্ণ স্বার্থ পূরণের জন্য ইংরেজ সরকারের সঙ্গে মিলে স্বদেশী বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার করেছিল। ইতিহাসের পাতায় আজও এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু হঠাৎই এতদিন পর এইরকমই কোনো এক ফেলে আসা অতীতে অপরাজিতাকে ফিরে যেতে হবে, এটা কিছুতেই মেনে নিতে পারেন না পারমিতা। তাই উনি বারবার মাথা ঝাঁকিয়ে ওকে নিষেধ করতে থাকেন। অপরাজিতা যেন প্রতাপ করে কোনোভাবেই না যায়। কিন্তু ওদিকে অপরাজিতা যে মনে মনে ওর যাওয়াটা নিশ্চিত করে ফেলেছে, সে কথা ঘুণাক্ষরেও জানেন না পারমিতা। সেদিনই ভোরবেলা ঘুম থেকে উঠে অপরাজিতা তারপর দিন অর্থাৎ সোমবার প্রতাপগড়ে যাওয়ার টিকিট কেটে ফেলেছে। ব্রেকফাস্টের টেবিলে ও মায়ের থেকে অনুমতি নেওয়াটা শুধুমাত্র নিয়ম রক্ষা বই, আর কিছুই না। অবশ্য এর পেছনে একটা অন্য কারণও আছে, যেটা শুধুমাত্র অপরাজিতা ছাড়া আর কেউ জানে না। আর মূলত সেই ঘটনার পর থেকে অপরাজিতা নিশ্চিত হয় ও নিজে প্রতাপগড়ে যাবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। সেই মতোই টিকিট কাটে সেদিন দুপুরের। গত সন্ধ্যার দিকে পেট্রোলিং সেরে থানায় ফিরে অপরাজিতা জানতে পেরেছিল সে বিন্দু নামের বৃদ্ধা অথর্ব ভদ্রমহিলা কোথায় যেন চলে গেছেন। তাকে কেউ থানা থেকে বের হয়ে যেতে না দেখলেও প্রায় সারাদিন যে বেঞ্চটায় তিনি বসেছিলেন সেটাতে সেই মুহূর্তে কেউ ছিল না। জিজ্ঞাসা করতে ওকে বাকিরা বলে মিনিট 10 আগে নাকি সেই বিন্দু নিজে থেকেই চলে গেছেন। তবে থানার সেকেন্ড অফিসার মিস্টার সেন অপরাজিতার উদ্দেশ্যে একটা কাগজের চিরকুট বের করে ওর হাতে দেয়। সেই চিরকুটটা হাতে নিয়ে অপরাজিতা দেখে সেটা একটা দুটো ভাঁজ করে রাখা কাগজের টুকরো, আর সেটাতে একটা ভয়ঙ্কর কোনো প্রাণীর মুখ আঁকা। ছবিটা দেখে মনে হচ্ছে কাগজের ওপরে কাঠ কয়লা ঘষে সেটা আঁকা হয়েছে। তবে সেই প্রাণীটার চোখ দুটো কেমন কালচে নীল রঙের, আর তার মুখ থেকে বড় বড় দাঁতগুলোর পাশ দিয়ে জিভ বেরিয়ে রয়েছে। আর ছবিটা এমন ভাবে আঁকা যেন সেই প্রাণীটার মুখ থেকে তার শিকারের তাজা রক্ত গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ সেই অদ্ভুত প্রাণীটার চোখের দিকে তাকিয়ে থাকতে গেলে অপরাজিতার মাথা ঝিমঝিম করে ওঠে। ওর বুঝতে অসুবিধা হয় না ওই ছবির প্রাণীটার মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত কোনো রং দিয়ে আঁকা নয়, ওটা সত্যি সত্যিই রক্ত। তখন শুকিয়ে গেছে। অপরাজিতা বুঝতে পারে ও শরীরটা ধীরে ধীরে খারাপ হয়ে পড়ছে, ঘাড়ে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, সাথে সাথে চোখটাও ভীষণ জ্বালা করছে। ও যেন তাকিয়ে থাকতে পারছিল না সেই ছবিটির দিকে। ছবিটা তখনকার মতো আবার ভাঁজ করে ওর টেবিলে রেখে দেয় অপরাজিতা। কিন্তু তারপর ও নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই চমকে ওঠে। ওর দু হাতে তাজা রক্ত লেগে আছে। তখন ও চটচট করছে, কিন্তু কোথা থেকে এলো সেই রক্তের ছোপ? রাতে তখনকার মতো বাড়ি ফিরে যাবে স্থির করলেও অপরাজিতা বেশ বুঝতে পারে বিন্দু নামে সেই বৃদ্ধা ভদ্রমহিলাকে ও যেন কিছুতেই নুন থেকে ভুলতে পারছে না। ওর কেবিন থেকে বের হবার পর করিডোর দিয়ে হেঁটে আসছিল অপরাজিতা, কিন্তু হঠাৎ করে ওর যেন মনে হয় ডান পাশে রাখা বেঞ্চটায় সে বৃদ্ধা ভদ্রমহিলা তখনও বসে। আর সেটা মনে হতেই চমকে ওঠে অপরাজিতা, কারণ সে বৃদ্ধা তো সন্ধ্যের পর কোথায় যেন চলে গেছেন, আর যাওয়ার সময় ওর জন্য দিয়ে গেছেন সেই ভয়ানক পশুটির মুখ আঁকা একটা কাগজের টুকরো। অপরাজিতা বেশ বুঝতে পারে সেই বুড়ি ঠিক একই রকমভাবে ওই বেঞ্চে বসে আছে, যেমন হবে উনি সকাল থেকে বসেছিলেন। উবু হয়ে দুটো পা বেঞ্চের উপর তুলে ওনার শীর্ণ মাথাটা ওই দুটো হাঁটুর মাঝে ভর দিয়ে বসে, আর বয়সের ভারে মাঝে মাঝেই হেলে পড়ছিলেন দেওয়ালে। ভদ্রমহিলার ওখানে উপস্থিতি অনুভব করতেই থমকে দাঁড়িয়ে পড়ে অপরাজিতা। নিজের মনে মনে ও স্থির করে নেয় ও বাস্তবটার সম্মুখীন হবে, আর সেটা মনে হতেই হঠাৎ তাকায় সেই বেঞ্চের দিকে। কিন্তু এখন সেখানে কেউ নেই, অথচ ও বেশ অনুভব করতে পারছিল কয়েক সেকেন্ড আগেও ওই বেঞ্চে সেই বুড়ি বসেছিল, আর তার কোটরে বসা উজ্জ্বল চোখগুলো দিয়ে
তাকিয়েছিল অপরাজিতার দিকে। কিন্তু সেই মুহূর্তে কেউ নেই। লিফট নেয় না অপরাজিতা। সিঁড়ি দিয়ে নেমে আসে একতলায়। ও ড্রাইভার আজ কোনো একটা কারণে ছুটি নেওয়ায় ও ঠিক করে ও নিজেই ড্রাইভ করে বাড়ি ফিরে যাবে। গাড়িটা চালকের আসলে উঠে বসে। সবেমাত্র গাড়িটা স্টার্ট দিতে যাবে, তখনই ও দেখতে পায় ওর গাড়ির সামনে বনেটের উপর কেউ একজন বসে আছে। একটু ঝাপসা, কিন্তু অপরাজিতা পরিষ্কার দেখতে পায়, আর সেটা যে সেই অশরীরী বুড়িটাই। এটা বুঝতে আর দেরি হয় না ওর। তাই ও ঠিক করে কোনোভাবেই ওর এখন বাড়ি যাওয়া চলবে না। গাড়িটার মিউজিক সিস্টেমে বেশ জোরেই হনুমান চালিসা চালিয়ে দেয় ও। কারণ অপরাজিতা ততক্ষণে বুঝে গেছে এই বিন্দুর বাস্তব পরিচয় কি। তাই তাকে কোনোভাবেই ওর বাড়ির ঠিকানা চেনানো যাবে না। অপরাজিতা দ্রুত গতিতে গাড়ি ছোটায় বড় সোনাপুর রাসবিহারী মঞ্চের দিকে। রাসবিহারী মঞ্চের ঠিক পাশেই বহু প্রাচীন এক হনুমান মন্দির। নিত্য ওই মন্দিরে যাওয়ার কারণে ওখানকার পুরোহিত মশাই ওকে বেশ স্নেহ করেন। অপরাজিতা জানে এই অশরীরীর হাত থেকে মুক্তি পেতে হলে ওকে দৈব অনুগ্রহের সাহায্য নিতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। প্রায় মিনিট 5 পর বড় সোনাপুর বাজার থেকে ডান দিকে রাস্তা ধরে অপরাজিতা। এই রাস্তাটা সোজা এগিয়ে গেছে মন্দিরের দিকে। তবে রাস্তাটা বাঁক নেওয়ার সাথে সাথেই অপরাজিতা দেখে সেই অশরীরী ছায়ামূর্তি আর নেই। ওর বুঝতে অসুবিধা হয় না ও হনুমান মন্দিরের দিকে যাচ্ছে, এটা বুঝতে পেরেই সেই ছায়ামূর্তি তখনকার মতো চলে গেছে। তারপর মন্দিরে গিয়ে প্রণাম করে পূজারীর কাছে আশীর্বাদ নিয়ে ফিরে আসে ওর বাড়ির পথে। এরপর সেরকম কোনো উপদ্রব হয় না। তবে গাড়িটা যখন ও গ্যারেজে ঢুকিয়ে রাখছিল, তখন বারান্দার উজ্জ্বল আলোয় দেখতে পায় গাড়ির বনেটের উপর বেশ বড় বড় কতগুলো সমান্তরাল নখের আঁচড়ের দাগ। কেউ যেন ভয়ঙ্কর আক্রোশে গাড়িটার উপর বারংবার আক্রমণ করেছে। অপরাজিতা বুঝতে পারে এ সেই বিন্দুরই কাজ। হয়তো যখন ও বুঝতে পারে অপরাজিতা গাড়িটা নিয়ে হনুমান মন্দিরের দিকে যাচ্ছে, তখন ভয়ঙ্কর আক্রোশে ও এটা করেছে। রাত তখন প্রায় 11:30। আর এইসব ব্যাপারে কোনো কথা না বাড়িয়ে অপরাজিতা ঠিক করে পরদিন সকালে ও মাকে সব বলবে। তাই সেদিনের মতো রাতে ডিনার সেরে শুতে চলে যায় ও। এই পর্যন্ত সবকিছু প্রায় ঠিকঠাকই ছিল। শুধু রাত্রে ওর ঘরের কাছে জানলা থেকে অপরাজিতা দেখতে পায় কিছুটা দূরে যে নতুন মাল্টি স্টোরিড কমপ্লেক্সটা উঠছে, তার বাউন্ডারির ওয়াল বরাবর কোনো একটা বেশ বড় সড়ো ভয়ঙ্কর জীব ঘুরে বেড়াচ্ছে। সেটা কোনো কুকুর বা শিয়ালের মতো মনে হলেও আকৃতিতে তাদের থেকে অনেক বড়, আর সেটা চোখগুলো অন্ধকারে জল করছে। কিন্তু কি ধরনের জন্তু এটা? অপরাজিতা তো কোনোদিন এরকম কোনো পশু এই এলাকায় দেখেছে বলে মনে করতে পারছে না। আর সেই ভয়ঙ্কর জীবটাও সরাসরি তাকিয়ে রয়েছে অপরাজিতার দিকে। ক্রুদ্ধ একটা গর্জন করছে সে, আর পিছনের পায়ের থাবা দিয়ে মাটিতে আঁচড় কাটছে। চারপাশে নিস্তব্ধতা ভেঙে সেই গর্জন অপরাজিতা শুনতে পায়। ঠিক যেন যে কোনো মুহূর্তে সেই ভয়ঙ্কর জীবটা ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে, কিন্তু কোনো একটা অদৃশ্য রক্ষা কবচের কারণে সেটা পারছে না। যাই হোক, সবকিছু দেখার পর অপরাজিতা শুয়ে পড়ে। ওর মন বলছে এই ভয়ঙ্কর জীবটা কোনো পার্থিব জীব নয়। এই যেন ওর জন্য বিন্দু যে চিরকুটটা রেখে এসেছিল তার পাতা থেকে উঠে এসেছে। আর সবকিছুর পরে অপরাজিতা স্থির করেই ফেলে ও প্রতাপগড়ে যাবে, ওকে যেতেই হবে। এই রহস্যের কিনারায় পৌঁছতে হলে ওকে এই সবকিছুর কেন্দ্রবিন্দু প্রতাপগড় যেতেই হবে। কারণ না হলে এই কলকাতায় বসে প্রতাপগড়ের ব্যাপারে বুঝতে পারা অসম্ভব। আরও এইটাও জানে যে একবার বুঝিয়ে পড়লে ওর মারা আপত্তি করবে না। এসব ভাবতে ভাবতেই ঘুমে চোখ জুড়িয়ে আসে অপরাজিতার। তবে ও যদি তখন একবারও জানলার দিকে তাকিয়ে দেখত, তবে ও বুঝতে পারত সে ভয়ঙ্কর জীবটা উঠে এসেছে ওর ঘরের জানলা পর্যন্ত, আর কাছের জানলায় মুখ দিয়ে তাকিয়ে রয়েছে অপরাজিতার দিকে। ওর ভিজে নিঃশ্বাসে কাছের কিছুটা অংশ ঘেমে উঠছে মোহর।
সারাদিনের ক্লান্তিতে তখনকার মতো ঘুমিয়ে পড়লেও ভোর হলে উঠে আমি প্রতাপগড় যাওয়ার টিকিট কেটে ফেলি। মায়ের থেকে অনুমতি নেওয়ার ব্যাপারটা ছিল নিছকই ছেলে খেলা মাত্র। জানি আমার ওখানে যাবার গুরুত্ব বুঝতে পারলে মা নিষেধ করবেন না। তবুও একবার আদুরে গলায় জিজ্ঞেস করি, কি গো মা, আমি তাহলে একবার প্রতাপগড়ে যাই? তোমার কোনো আপত্তি নেই তো? এতক্ষণ অপরাজিতার কথা মন্ত্রমুগ্ধর মতো শুনলেও এবার হেসে উঠে আসেন পারমিতা। ও নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে পরিয়ে দেন অপরাজিতার গলায়। তারপর ওর মাথায় হাত রেখে এক মনে কিছু একটা মন্ত্র পাঠ করেন। অপরাজিতা জানে ওর মা মহাদেবকে খুব মানেন, আর এই রুদ্রাক্ষ সেই মহাদেবেরই আশীর্বাদ ধন্য। ওকে পারমিতা বলেছিলেন ওর ছোটবেলায় একবার যখন কাশী বিশ্বনাথ দর্শনে গিয়েছিলেন, তখন দশাশ্বমেধ ঘাটে এক বৃদ্ধ সন্ন্যাসী ওকে ওটা গলায় পরিয়ে দিয়েছিলেন। সেই থেকে এই এতগুলো বছর ওটা পারমিতার কাছেই আছে। আর যখনই কোনো বড় অপারেশনে অপরাজিতাকে যেতে হয়েছে, তখনই পারমিতা ওটা ওকে গলায় পরিয়ে দিয়েছেন। ওটা থাকা বা না থাকায় বিশেষ কোনো পরিবর্তন অপরাজিতা বুঝতে পারেনি ঠিকই, তবে মা মনে দুঃখ পাবেন বলে কিছু বলেনি। এবারেও ও কিছু বলে না। একবারও জিজ্ঞেস করেছিল মাকে এটা উনি কেন করেন, কিন্তু তার উত্তরে পারমিতা কি বলেছিলেন কিছুই বুঝতে পারেনি অপরাজিতা। হাতের ইশারায় ওকে যেটা বুঝিয়েছিলেন সেটা অনেকটা এরকম, আদিশক্তি দশবীজা দুর্গারও তো মহিষাসুর দমনে শেষ পর্যন্ত শিবের ত্রিশূল প্রয়োজন হয়েছিল, তাই থাক না, এইটুকুই তো একটা রুদ্রাক্ষ, না হয় গলায় হার ভেবেই পড়ে থাকুক অপরাজিতা। সেদিন অপরাজিতা আর কিছু বলেনি। বুঝেছিল মায়ের বিশ্বাসকে আঘাত করা উচিত নয়, কারণ এই বিশ্বাস যে কখনো কখনো কত শক্তি দেয় সে ঘটনা বেশ কয়েকবার প্রত্যক্ষ করেছিল। তারপর হেসে উঠে পড়ে ও। এবার ওকে তৈরি হতে হবে, দুপুরে ট্রেন, তৈরি হতে একটু সময় তো লাগবেই। বোলপুর স্টেশনে ট্রেনটা এসে থামে রাত 8টা নাগাদ। সেখানে আমার জন্য গাড়ি অপেক্ষা করার কথা। এখানকার লোকাল থানায় সেই রকমই বলে দেওয়া আছে, কিন্তু আমি খুবই অবাক হয়ে গেলাম যখন প্ল্যাটফর্মের বাইরে এসে কোনো গাড়ি দেখতে পেলাম না। স্টেশনের পাশে একটা পাবলিক বুথ থেকে এখানকার লোকাল থানায় ফোন করতে থানার ইনচার্জ পাকরাশি জানালো সে নাকি গাড়ি পাঠিয়েছে, কিন্তু গাড়ি স্টেশনে আসার পথে কোথাও খারাপ হয়ে যাওয়ায় এই বিপত্তি। স্টেশন থেকে থানা প্রায় 2 কিলোমিটার রাস্তা, আর এখানে রাতে কলকাতার মতো গাড়ি পাওয়াও যায় না। অগত্যা আমি ঠিক করলাম একটা রিক্সা ধরে প্রথমে থানা পর্যন্ত যাব, তারপর সেখানে পৌঁছে যা হোক কিছু একটা ঠিক করা যাবে। তো সেই মতো একটা রিক্সা ঠিক করে উঠে পড়ি। গন্তব্য থানা। তবে রিক্সাওয়ালার একটা কথায় আমার ভারী অদ্ভুত লাগে। ভেবেছিলাম রাত হয়ে যাওয়ার সুযোগে রিক্সাওয়ালা হয়তো একটু অদ্ভুত বেশি কিছু ভাড়া চেয়ে বসবে, কিন্তু ভাড়ার কথা জিজ্ঞেস করায় সে ভাড়া নিতে চাইল না। আর ওনার গলার স্বরে মনে হলো তাতে যেন একটা বিদ্রুপ মিশে রয়েছে। আমি তখনও অবধি আমার পরিচয় দিইনি, তাই স্বাভাবিক ক্যাজুয়াল পোশাকে রিক্সাওয়ালা আমার কথা জানতে পারবে সেটা স্বাভাবিক নয়। তাই আমি এটা লোকটার অভদ্র ব্যবহার ভেবে আর কিছু কথা এগোলাম না, কারণ আমার লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপগড় রাজবাড়িতে পৌঁছনো। তো সেরকম ভাবতে ভাবতে যাচ্ছি, আর এদিকে চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। এত রাত হয়ে গেল আকাশে চাঁদের দেখা নেই। মনে পড়ল গতকাল যখন মন্দিরে গিয়েছিলাম তখন পূজারী বলেছিলেন আগামী 2-3 দিনের মধ্যেই অমাবস্যা, অর্থাৎ এখন কৃষ্ণপক্ষের প্রায় শেষ দিক। খানিকটা এগোবার পরেই আমি খেয়াল করে দেখলাম সে রিক্সা চালক অত্যন্ত বেসুরো গলায় কিছু একটা গান করছে। বেশ বিরক্তই লাগলো। এখন খেয়াল করে শুনলাম লোকটা বোধহয় খুব সম্ভবত কোনো ঠাকুর দেবতার নাম গান করছে, কিন্তু এতটাই বাজে লাগছিল ওনার গলায় সেই গান শুনতে যে প্রায় ধমকের স্বরেই বললাম, আহ, আপনি একটু চুপ করবেন। লোকটা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু ডান হাতটা সামনে এগিয়ে দিয়ে কিছু একটা দেখালো। আর লোকটা দেখানো ইঙ্গিত বরাবর তাকাতেই আমি দেখলাম আমাদের থেকে ঠিক ডান দিকে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে দুটো নীলাভ জল জলে চোখ আমার দিকে তাকিয়ে আছে। যতটাকে আবছা বুঝতে পারা গেলেও
অন্ধকারের জন্য পুরোটা বুঝতে পারলাম না। তবে সেটা যে সেই কালকে রাতে দেখা 4 পেয়ে জিপটা, সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। বুঝলাম ওই জিপটা আমার রিক্সার সাথে সাথেই হেঁটে যাচ্ছে, আর সেটাকে দেখতে পেয়েই রিক্সাওয়ালা ভয় পেয়ে ওর ইষ্ট নাম জপ করছে। আমার তখন কেন জানি না মনে হলো সবার আগে থানায় না গিয়ে প্রতাপগড় রাজবাড়িতেই যাওয়া উচিত। সেই মতো সেই রিক্সাওয়ালাকে বললাম, এক কাজ করুন না, আপনাকে আর থানায় যেতে হবে না, আপনি সরাসরি প্রতাপগড় রাজবাড়িতে চলুন। আমার কথা শুনে লোকটা যেন একটু চমকে উঠল, তবে কিছু না বলে আবারও রিক্সা চালাতে থাকলো। আমি ভেবেছিলাম প্রতাপগড় রাজবাড়ির কথা শুনে ওই রিক্সা চালক হয়তো যেতে চাইবে না, তবে লোকটা সেরকম কিছু বলল না। আর একটু এগিয়ে ডান দিকে একটা বাঁক নিয়ে পিচের রাস্তা ছেড়ে মোরাম বিছানো রাস্তা ধরে সেই রিক্সাওয়ালা। আমাকে বলে এই রাস্তাটা নাকি সোজাসুজি প্রতাপগড় রাজবাড়িতে গেছে। আমার তখন আপাতত কিছু করার নেই, চুপ করে রিক্সায় বসে থাকা ছাড়া। পাকরাশির পাঠানো গাড়ি তখনও এসে পৌঁছায়নি, তাই থানা থেকেও যে অন্য গাড়ির ব্যবস্থা করা যাবে সে আশা আর রাখি না। তাই প্রথমে থানায় গেলে মিছিমিছি সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। তাই সরাসরি প্রতাপগড় রাজবাড়ির দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। আরও মিনিট 10 এইভাবে রিক্সা চালিয়ে আসার পর আমরা এসে পৌঁছই একটা বিরাট বড় পাঁচিলের সামনে। রিক্সাওয়ালা আমাকে জানায় সেটাই রাজবাড়ির মূল প্রাচীর। আমার গন্তব্য পোড়া বাগান বাড়ি বলতে সে ডান দিকে সেই পাঁচিলকে রেখে আরও প্রায় 1 কিলোমিটার মতো এগিয়ে আসেন, রাজবাড়ির চৌহদ্দিতে না ঢুকে। সত্যি বলতে কি, রিক্সায় বসে বসে আমার তখন বেশ বিরক্তই লাগছে, আর সেই 4 পেয়ে সাপথটি তখন আর নেই। সে যেন নিশ্চিত হতে এসেছিল যে আমি রাজবাড়িতে আসছি কিনা, আর সেটা নিশ্চিত হওয়ার পরে সে ফিরে গেছে। অথবা তার দ্রুত গতিবেগে এখানে এসে পৌঁছে অপেক্ষায় আছে আমার জন্য। এদিকে পাঁচিল প্রায় ভেঙে পড়েছে অনেক জায়গাতেই, আর তার মধ্যে থেকে যা দেখা যাচ্ছে সেটা গহন অন্ধকার, জঙ্গল ছাড়া আর কিছু নয়। টানা ঝিঝি পোকার ডাকে আমার মাথা প্রায় খারাপ হয়ে এসেছে ততক্ষণে। তবে এই প্রথমবার আমার একটু ভয় হলো। একেবারে একা, থানার কোনো রকম সাহায্য না দিয়ে এখানে আসাটা আমার কি ঠিক হলো? কিন্তু এখানে আসার প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল কেউ যেন একটা অমুক আকর্ষণে এই পোড়া বাগান বাড়ি থেকে আমাকে ডাকছে, ঠিক যেমনটা সে বুড়ি বিন্দু বলেছিল। তাই নিজের মনে সাহস সঞ্চয় করে নেমে পড়লাম রিক্সা থেকে। এতক্ষণ তবুও সেই রিক্সাওয়ালা আমার সাথে ছিল, কিন্তু এবার সে ভাড়া নিয়ে ফিরে গেলে আমি এই ভুতুরে বাগান বাড়িতে সম্পূর্ণ একা হয়ে যাব। এটা ভেবে সত্যি সত্যি আমার ভয় করতে শুরু করলো। একবার মনে হলো রিক্সা থেকে না নেমে সেই চালককেই বলি আবার ফিরে যাওয়ার জন্য, কিন্তু তখন আর সেটা সম্ভব নয়। তবে আমার জন্য যে বিস্ময়ের তখন অনেক কিছু বাকি আছে সেটা বুঝতে পারলাম যখন সেই চালককে ভাড়া দিয়ে বিদায় করতে গেলাম। লোকটি ভাড়া তো নিলই না, উল্টে রিক্সা নিয়ে চলেও গেল না। আমি সেই পোড়া বাগান বাড়ির মাঠে রিক্সা থেকে নেমে গেলে সেই লোকটাও আমার পিছু পিছু এগিয়ে আসতে লাগলো। আমার তখন ওর মতলব বুঝতে অসুবিধা হলো না। এমনি এই শুনশান রাস্তায় কোনো ফিরতি ভাড়াও পাবে না, তার থেকে আমি যখন ফিরবো তখন যদি আমাকে নিয়ে ফিরতে পারে তবেও 2 পয়সা বেশি ইনকাম করবে। সেই মতলবেই নিশ্চয়ই লোকটা ফিরে চলে গেল না, আমার সাথে সাথে আমার পিছু পিছু আসতে লাগলো। কিন্তু আমার সেই ব্যাপারটা খুব অস্বস্তির মনে হচ্ছিল, তাই আমি তাকে আমার সাথে না এসে রিক্সার কাছে অপেক্ষা করতে বললাম, আর বললাম আমি মিনিট 10 মধ্যেই ফিরে আসব, আপনি রিক্সার কাছেই থাকুন, আর তারপর না হয় আপনার সাথেই ফিরে যাব। দেখলাম তাতে লোকটা বেশ খুশি হলো, আর রিক্সার উপরে উঠে জড়ো সড়ো হয়ে বসে রইল, আর আমি এগিয়ে গেলাম বাড়ির দিকে। বেশ খানিকটা বড় বাগান পার হয়ে তারপর বাড়ির চৌহদ্দি। একটা বড় সিঁড়ি উঠে গেছে ওপরে একটা বারান্দা পর্যন্ত। বাড়িটা দোতলা, তবে সম্পূর্ণটাই ভেঙে পড়েছে, শুধু ভিতরের থেকে কড়িবর্গার খাঁচাগুলো দাঁত খিচিয়ে বেরিয়ে আছে।
আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে থাকলে বুঝতে পারলাম আবার সেই হিংস্র চারপেয়ে সাপটটা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ওর মৃদু গর্জন শুনতে পাচ্ছিলাম, আর ঠিক তখনই দেখলাম কালকের দেখা সে বৃদ্ধাকে। বাড়িটার বারান্দায় বৃদ্ধা দাঁড়িয়ে আছে একা। আমার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই সে অশরীরী তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল, তুই এসেছিস, তুই এসেছিস, হায় তোর জন্যই আমি এত বছর অপেক্ষা করে আছি, কারণ একমাত্র তুই 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 পারবি আমাকে আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। তখন আমার কপালে ঘাম জমেছে, আর আমি বেশ বুঝতে পারছি একটা ভয়ঙ্কর বিপদের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমি কোনো মতে আমার মনের শক্তি সঞ্চয় করে সেই বুড়ি পিশাচিনীকে জিজ্ঞাসা করলাম, আমি কেন, আমি কি করেছি? কে রে, তুই ভুলে গেছিস? আর তোর জন্যই তো আমার এই অপমান, এত বঞ্চনা আমাকে সহ্য করতে হয়েছে। সে তো শুধু তোর জন্য। তুই ভুলে গেছিস তোর পূর্বজন্মের কথা? পূর্বজন্ম? না তো, আমার কিছু মনে নেই। তুই ভুলে গেছিস পূর্বজন্মে তুই ছিলি বিরজা সুন্দরী দেবী, প্রতাপগড় রাজবাড়ির সর্বময় পুত্রী, রাজমাতা। তোর মুখের উপরে নাকি তার কথা বলার ক্ষমতা ছিল না? তোর পায়ের দিকে তাকিয়ে সকলকে কথা বলতে হতো? তোর মুখের দিকে তাকানোর অধিকার ছিল না কারো? এত অহংকার তোর, এত তেজ! বিরজা সুন্দরী দেবী, তিনি কে? বিন্দু নামের যে বৃদ্ধা ভদ্রমহিলা গতকাল আমার কাছে এসেছিলেন, তার কাছে আমি রাজবংশে অনেক কথাই শুনেছি। উনি আমাকে সৌদামিনীর লেখা বেশ কয়েকটা চিঠিও দেখিয়েছেন, যেগুলো সৌদামিনী প্রথমে সূর্যকান্ত দেব এবং পরে চন্দ্রকান্ত দেবকে লিখেছিলেন শুধুমাত্র সৌদামিনীকে এই রাজ পরিবারের গৃহবধূ স্বীকৃতি দেওয়ার অনুরোধ নিয়ে, আর তার সম্পত্তির সমান ভাগ দেওয়ার অনুরোধও সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু ওরা কেউ সেই চিঠির উত্তর করেনি, কেউ ওরা আমাকে আমার প্রাপ্য স্বীকৃতি দেয়নি, আর দেবেই বা কি করে? সূর্যকান্ত দেব বা তার পরবর্তী সময় ওর ছেলে চন্দ্রকান্ত দেব এই জমিদারের সিংহাসনে বসলেও আসন নিয়ন্ত্রণ করতিস তো তুই, সূর্যকান্ত দেবের মা বিরজা সুন্দরী, রাজমাতা বিরজা সুন্দরী। সেদিন তো ওরা আমাকে আমার সম্মান ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেটা হতে দিসনি তুই। আর সেদিন তোর পায়ে মাথা করে মরলেও আমার চোখের জলে তোর মন ভেজেনি। সেদিন তোর কাছে অনেক আপন ছিল তোর বংশ মর্যাদা, তাই তুই তোর পেটোয়া লাঠি আলদে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলি এই বাগান বাড়িতে, যাতে আমি বা ইন্দ্রকান্ত পুরে শেষ হয়ে যায় আর তোকে কোনো দিন বিড়ম্বনায় না ফেলি। আর সেই কারণেই দেখ, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থেকেছি তোকে আমি এই বাগান বাড়িতে আবার ফিরিয়ে আনবো বলে। আর তারপর এই বাগান বাড়িতে দাঁড়িয়ে তোকে স্বীকার করতে হবে আমি রাজ পরিবারের গৃহবধূ, জমিদারের জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রকান্ত দেবের সহধর্মিণী সৌদামিনী। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আপনি কি বলছেন? কি স্বীকার করতে হবে? আমার এসব ব্যাপারে কোনো কিছুই জানা নেই। আর সব থেকে বড় কথা, এসব পূর্বজন্ম ব্যাপারটাও আমি বিশ্বাস করি না। আর তাছাড়া এখানে এই রাত্রিবেলা অন্ধকারে আপনাকে আমি স্বীকৃতি দিলাম বা না দিলাম তাতে কি বা যায় আসে? এত বছর আগেকার ইতিহাস সে কি শুধু আমার কথায় পরিবর্তন হবে? হবে হবে, তুই স্বীকার করলেই হবে। যতক্ষণ না পর্যন্ত বিরজা সুন্দরী এ কথা স্বীকার করছে, ততক্ষণ তোর প্রতি আমার মনে জমে থাকা ঘৃণা বের হবে না। আর সেটা না হলে আমার মুক্তিও সম্ভব নয়। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না তোকে, তুই শুধু একবার স্বীকার কর যে সৌদামিনী এই রাজ পরিবারের গৃহবধূ, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না।
কিন্তু আমি তো এসব কিচ্ছু জানি না। এই পরিবারের অতীত এবং বর্তমান সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নেই। তাহলে সেখানে আমি আহ তুই যদি আমার কথা না শুনিস, তবে আমার এই অনুচরকে দিয়ে তোকে এক্ষুনি টুটি ছেড়ে খুন করাবো। এই পৃথিবীর কোনো শক্তি নেই যে ওর সাথে পেরে ওঠে। কথাটা বলার সাথে সাথেই দেখলাম সেই হিংস্র জন্তুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে আমার উপরে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে হাতে তুলে নিলাম আমার রিভলভার আর গুলি চালালাম সেই ভয়ঙ্কর জানোয়ারটার দিকে। কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার বন্দুকের গুলির আঘাতে তার বিন্দুমাত্র কোনো ক্ষতি হলো না। উল্টে তার মনে জমে থাকার রাগ আরো কয়েক গুণ বাড়ল। আর সেই পিশাচিনী একবার চোখের ইশারা করতেই সেই চারপেয়ে জন্তুটা ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আমি চোখের নিমেষে নিজেকে রক্ষা করার জন্য মাটিতে উবু হয়ে বসে পড়লাম। আর আমাকে প্রায় পড়ে যেতে দেখে আবারও আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল সৌদামিনী। মাটিতে বসে নিজের দুহাত দিয়ে কান চেপে ধরলাম আমি। সেই শব্দের তীব্রতায় যেন আমার দোকানের পর্দা ফেটে যাবে। সেই হিংস্র জানোয়ারটা প্রায় আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। ঠিক এই রকম সময় আমি খেয়াল করলাম একটা প্রচন্ড শক্ত কিছু আঘাতে চিৎকার করে আর্তনাদ করে উঠে সেই পশুটা ছিটকে গিয়ে পড়ল এক পাশে। আর আমি দেখলাম আমার থেকে বেশ কিছুটা দূরে সেই রিক্সা চালক এসে দাঁড়িয়েছে। ওর সারা শরীরে সাদা গুঁড়ো ভস্যের মতো কিছু মাখা। ওর গলায় আর মাথায় জড়িয়ে রয়েছে দুটো ভয়ঙ্কর বিষধর গোক্র সাপ। আর হাওয়ায় ওর বড় বড় চুলগুলো উড়ছে। একটা অদ্ভুত যেন দিব্য আলোপ্রভা ছুটে বেরোচ্ছে সেই লোকটার গা থেকে, যাদের এই গহন অন্ধকারের ভিতর আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম ওই লোকটি তার হাতে ধরা কোনো একটা কিছু ছুঁড়ে মেরেছে সেই পশুটার গায়ে, যার কারণেই এত তীব্র আর্তনাদ করে সেই পশুটা ছিটকে গিয়ে পড়েছে পাশে। যাক, আমার আপাত দৃষ্টিতে এটা ভালো লাগলো, এই ভেবে যে ওই লোকটি আমার বিপদের সময় আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, নিজে পালিয়ে না গিয়ে। আর সব থেকে বড় কথা, লোকটার ওই রকম ভয়ানক মূর্তি দেখে সেই পিশাচিনী কেমন যেন চমকে ওঠে। ওর চোখে মুখে ফুটে ওঠে একটা ভয়ের ছাপ। এতক্ষণ যে হিংস্র চিৎকারে ও আকাশ বাতাসকে ভরিয়ে তুলছিল, সেই এখন ভয়ে কাঁপতে থাকে। আমার বুঝতে অসুবিধা হয় না আমার সঙ্গে আসা সেই রিক্সা চালককে দেখেই ওর এই ভাব পরিবর্তন। তারপর চোখের নিমেষে সেই লোকটা ওর ডান হাতের মুঠোয় কিছু একটা নিয়ে ছুঁড়ে দেয় সেই পিশাচিনীর দিকে। আর তাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে সেই পিশাচিনীর শরীর। ওর আর্তচিৎকার কেঁপে ওঠে চারিদিক। জঙ্গলের মধ্যে থেকে বেশ কতগুলো রাত চড়া পাখির ঝাঁক ভয় পেয়ে উড়ে যায়। ওরা এতদিন সেই পিশাচিনীর হিংস্র চিৎকার শুনে অভ্যস্ত ছিল, কিন্তু এই করুণ আর্তনাদ ওরা কোনো দিন শোনেনি। এই প্রথম ওরা সেই পিশাচিনীকে ভয় চিৎকার করতে শুনল। ওরাও বুঝতে পারে আজ এই পোড়া বাগন বাড়িতে যা ঘটছে তা আগে কখনো ঘটেনি। মর্মস্পর্শী আর্তনাদের মধ্যে ধীরে ধীরে সেই পিশাচিনীর দেহ জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে থাকে। সেদিনের সেই বাগান বাড়িতে যা ঘটেছিল তা নিশ্চিতভাবেই সঠিক কাজ হয়নি, কিন্তু বিরজা সুন্দরীর দম্ভের কাছে পরাস্ত হয়ে সেদিন সৌদামণি মৃত্যুবরণ করলেও তার দেহটি কোনো একটি গুপ্ত প্রকোষ্ঠে আটকে পড়ায় আগুনে দগ্ধ হয়নি। আর হয়নি বলেই তার অতৃপ্ত আত্মা ওই অবশিষ্ট দেহাংশকে ছেড়ে ফিরে যেতে পারেনি উচ্চতর লোকে। সে রয়ে গেছে এই পোড়া রাজবড়ি ধ্বংসস্তূপের মধ্যেই, শুধুমাত্র স্বীকৃতি লাভের আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর থেকে বহু বছর পার হয়ে গেলেও সৌদামিনীর অপেক্ষার কোনো অবসান হয়নি। আর তাই আবার এত বছর পর বিরজা সুন্দরী যখন অপরাজিতা হিসেবে ফিরে আসে, তখন ওই মিথ্যা মায়ায় ওকে টেনে নিয়ে আসে প্রতাপগড়ের পোড়া বাগান বাড়িতে। মোটামুটি এবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার। তবে ওই পরিস্থিতির চাপে আমার শরীর আর দিচ্ছিল না। ধীরে ধীরে আমি জ্ঞান হারিয়ে
ওখানেই লুটিয়ে পড়ি। আমার পরদিন সকালবেলা জ্ঞান ফেরে বোলপুর হসপিটালে। কিছুক্ষণ ভাবতেই গতকাল রাত্রে ঘটা সমস্ত ঘটনা পরপর আমার মনে পড়তে থাকে। কিন্তু রাত্রে পোড়া বাগান বাড়ির মাঠে অজ্ঞান হয়ে পড়ে গেলে তারপর কি ঘটেছিল আমার আর মনে নেই। বোলপুর থানার ইন্সপেক্টর পাকরাশি জানায়, প্রায় রাত ৩টে নাগাদ একজন রিক্সাওয়ালা তার রিক্সাতে করে আমাকে পৌঁছে দিয়ে গেছে হসপিটালে। আর সময় মতো ফার্স্ট এড পাওয়ায় আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি সহজে। কিন্তু তাতে পাকরাশির মনে একটা অভিযোগ থেকেই যায়। বেশ আমতা আমতা করে ও অভিযোগ করে, আমার নাকি থানায় গাড়ি না নিয়ে একটা সামান্য রিক্সা নিয়ে ওই ভুতুরে বাগান বাড়িতে না যাওয়াই উচিত ছিল। আমি ওর কথা শুনে সামান্য হাসি, কারণ এই কথা সত্যি। হয়তো এই ধারণা আমার নিজের মধ্যেও ছিল, কিন্তু কাল সে রিক্সা চালকের যে রূপ আমি দেখেছি তাতে আমি নিশ্চিত তিনি নিজে থেকেই এসেছিলেন। আর এসেছিলেন আমার মায়ের অসীম শক্তির ডাকে সাড়া দিয়ে। কারণ মা তো সত্যিই বলেছিল, মহিষাসুরকে দমন করতে মা দুর্গাকেও মহাদেবের ত্রিশূলের ওপরই ভরসা করতে হয়েছিল। সেখানে আমি তো কোনো সামান্য তুচ্ছ একটা মানুষ মাত্র। আমার গলায় ঝোলানো মায়ের দেওয়া রুদ্রাক্ষটা একবার হাতে নিয়ে স্পর্শ করে মনে মনে প্রণাম জানায়। আপাতত প্রতাপগড়ের পিশাচিনীর অধ্যায় সম্পন্ন। আমি জানি গতকাল রাত্রে ওর মুক্তি হয়েছে। ও আর কোনো দিন ফিরে আসতে পারবে না আমাদের এই মনুষ্য লোকে। তাই আমার ওখানকার কাজ মোটামুটি হয়ে গেছে। এবার আমাকে কলকাতা ফিরতে হবে। তবে এবার থানা থেকে একটা গাড়ি ব্যবস্থা করে দিয়েছে পাকরাশি। আমি আর এবারে ওর অনুরোধ ফিরিয়ে না দিয়ে সেই গাড়িতেই রওনা হলাম কলকাতার দিকে।